আমরা সেই ছোটবেলা থেকে শুনে এসেছি এই বিশাল সাগর মহাসাগর এর তলদেশে নাকি যাওয়া যায় না। কেন যাওয়া যায় না, কী কারণে যাওয়া যায় না, কৌতূহলটা কিন্তু সেই ছোটবেলা থেকেই আমাদের রয়েছে। কেন আমরা যেতে পারি না, আমাদের সেই কৌতূহল নিবৃত করার সময় চলে এসেছে। আমরা এখন পড়ব পদার্থের অবস্থা এবং চাপ। আসলে সমুদ্রের তলদেশে যে যাওয়া সম্ভব নয়, ব্যাপারটা পুরোপুরি সত্য নয়। আমরা যেতে পারি, কিন্তু আমরা আবার যেতে পারি না। তার কারণ হচ্ছে যে বিশাল চাপের মুখোমুখি আমরা হব। সেই চাপ আমরা সহ্য করতে পারবো তো? এখানেই আসলে সমস্যাটা। এই এত বিশাল চাপ যে তৈরি হচ্ছে, কেন হচ্ছে, আর কী কারণেই বা এই চাপটা তৈরি হচ্ছে, এই বিষয়গুলো নিয়েই আমরা আসলে দেখব যে এই মহাসমুদ্র, এই সাগর, এইগুলোর তলদেশে যেতে গেলে আসলে আমরা কিসের মুখোমুখি হই, কোন চাপের মুখোমুখি হই, বা কোন কোন বিষয়গুলো আসলে এই বিশাল চাপ তৈরি করছে। প্রায়শই আমাদের এই ধরনের একটা প্রশ্ন আছে, তরলের গভীরতায় চাপ। যেহেতু তরলের গভীরতায় চাপ এটা আমাদের পাঠ্যপুস্তকেরই একটি আলোচ্য বিষয়, তাহলে তরলের গভীরতায় চাপটা আমরা কি করে নির্ণয় করব? আর তরলের গভীরতায় যদি চাপ আমরা নির্ণয় করতে শিখে যাই, তাহলে আমরা একই সাথে বুঝতে পারবো কেন সমুদ্রের তলদেশে বা মহাসমুদ্রের তলদেশে বা বিশাল জলরাশির তলদেশে যাওয়াটা আসলেই খুব দুরূহ একটা ব্যাপার। আমাদেরকে আসলে কিসের বাধা পেরোতে হবে সেই ক্ষেত্রে। আমরা প্রথমেই দেখি একটা পাত্র, যেই পাত্রে কিছু তরল আছে, হতে পারে পানি। সেই পাত্রে যদি একটা তরল থাকে, সেই তরলের কিছুটা গভীরতায় আমরা একটু যাই, যেয়ে দেখি যে সেখানে চাপের ব্যাপারটা কি হচ্ছে, চাপটা আসলে সেখানে কেমন। প্রথমেই আমরা একটা বিকার এঁকে নিই। ধরে নিলাম এটা একটা বিকার, বিকার পাত্র। এই পাত্রে আমরা কিছু তরল রাখলাম। সেই তরলটা এই যে আছে এতটুকু পর্যন্ত। এই তরলের ভেতরে এখন আমরা ডুব দেব। আমরা তরলের মধ্যে ডুব দিয়ে দেখব যে আসলে তরলের ভেতরে চাপটা কেমন, কোথায়, বা তরলের গভীরতায় চাপ বিষয়টা কেমন। আমরা যদি ধরে নিই এই তরলের মধ্যেই সিলিন্ডার আকৃতির, সিলিন্ডার বা বেলুন আকৃতির একটা অংশ, এখানে তরল আছে। তরলের মধ্যে কাল্পনিকভাবে ভেবে নিলাম যে তরলের ঠিক পৃষ্ঠদেশ থেকে আমরা একটা সিলিন্ডার আকৃতির তরল অংশ কল্পনা করে নিলাম। তাহলে এই তরল অংশটার প্রস্থচ্ছেদ, প্রস্থচ্ছেদটা কত আমরা ধরে নিলাম এটা এ। যেহেতু এই কাল্পনিক সিলিন্ডার আকৃতির তরলটা তরলের মধ্যেই আছে এবং একটু লক্ষ্য করলে দেখা যাবে এটাকে আমরা নিয়েছি আসলে এখানে যে তরলটা আছে সেই তরলের উপরিপৃষ্ঠ থেকেই নিয়েছি। তাহলে এই উপরিপৃষ্ঠ থেকে এই সিলিন্ডার আকৃতি তরলের গভীরতা হচ্ছে আমাদের এইচ। তাহলে আমরা কি করলাম? আমরা প্রথমেই একটা বিকার বা পাত্র নিয়েছি, পাত্রের মধ্যে কিছু তরল আছে। সেই তরলের ভেতর থেকে আমরা একটু সিলিন্ডার আকৃতির একটা অংশ কল্পনার জগতে যে কল্পনা করলাম। এই সেই কাল্পনিক সিলিন্ডার আকৃতির অংশ, এটাও আসলে একটি তরল, যেই তরলের প্রস্থচ্ছেদ আমরা ধরে নিয়েছি এ। এই তরলের উচ্চতা বা গভীরতা যাই ধরি, এক অর্থে এটা আসলে গভীরতা, কারণ তরলের পৃষ্ঠ থেকে আমরা ভেতরের দিকে চলে গেছি। তাহলে এটা আসলে এই সিলিন্ডারের গভীরতা এইচ। আমরা কি দেখতে চাই? আমরা দেখতে চাই এই তরলের পৃষ্ঠ থেকে এইচ পরিমাণ গভীরতায় যদি আমরা নেমে যাই বা ডুব দেই, তাহলে ঠিক এইচ গভীরতায় গেলে আমরা আসলে কতটুকু চাপ পাই। আমরা যদি এইভাবে বিকারের মধ্যে চাপ মেপে ফেলতে পারি, তাহলে মহাসমুদ্রের গভীরতায় চাপ মাপা অবশ্যই ভিন্ন কিছু না। তাহলে প্রথমে আমরা চাপ কি? চাপ হচ্ছে
একক ক্ষেত্রফলের উপরে যেটুকু বল প্রযুক্ত হয়, অর্থাৎ একক ক্ষেত্রফলের উপরে আমরা যে বল প্রয়োগ করছি সেটাকেই বলা হয় চাপ। তাহলে চাপের সমীকরণ হিসেবে আমরা লিখতে পারি চাপ হচ্ছে বল ভাগ ক্ষেত্রফল, বল ভাগ ক্ষেত্রফল, যেটাকে ইকুয়েশনে লিখলে দাঁড়াবে P = F/A। P হচ্ছে প্রেশার, F হচ্ছে বল, A হচ্ছে ঠিক যেই ক্ষেত্রটার উপরে এই বলটা প্রয়োগ করা হচ্ছে। তাহলে আমরা মাপতে চাই H গভীরতাতে চাপ কত। এখন এই ইকুয়েশনটাতে F এর জায়গায় আমরা কি বসাতে পারি? যেহেতু এই বস্তুটা পৃথিবীর অভিকর্ষ ত্বরণের মুখোমুখি হচ্ছে, তাহলে F এর জায়গায় আমরা F = ma লিখতে পারি, অথবা F = mg লিখতে পারি। আমরা এখানে অভিকর্ষ ত্বরণকে ধরছি, তাহলে এটাকে আমরা লিখতে পারি F = mg, আর নিচে থাকছে আমাদের a। এইটুকু পর্যন্ত ইকুয়েশন আসার পরে আমরা এবার একটু অন্যভাবে চিন্তা করি। যেমন এই যে সিলিন্ডার আকৃতির বস্তুটা আমরা কল্পনা করেছি, এই সিলিন্ডার আকৃতি বস্তুটার আয়তনটা কত? আমরা জানি আয়তন V = প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। আবার এটা যেহেতু সিলিন্ডার আকৃতির, তাই প্রস্থচ্ছেদ সমান আমরা লিখতে পারি πr²h। তাহলে দেখা যাচ্ছে আয়তন হচ্ছে AH, A হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, H হচ্ছে এই সিলিন্ডারটার উচ্চতা। এই দুটোকে গুণ করলে আমরা সিলিন্ডারের আয়তন পেয়ে যাচ্ছি। আবার A হচ্ছে এই ধরনের সিলিন্ডারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, যাকে আমরা πr² দিয়ে লিখি। পায়ের মান আমরা জানি 3.1416, আর r হচ্ছে এই সিলিন্ডারটার ব্যাসার্ধ, সেন্টার থেকে পরিধি পর্যন্ত, যেটাকে আমরা r দিয়ে লিখতে পারি। এইটুকু লিখবার পরে এবার আমরা আরেকটু অন্যভাবে দেখি। আমরা ঘনত্বকে আমরা সাধারণত রো প্রতীক দিয়ে প্রকাশ করি। তাহলে ঘনত্ব রো = m/v। ঘনত্ব হচ্ছে ভরকে যদি আমরা আয়তন দিয়ে ভাগ করি, অর্থাৎ বলা যেতে পারে যে একক আয়তনের ভরকে ঘনত্ব বলা হয়। অর্থাৎ 1 মিটার কিউব কোনো একটি তরল বা গ্যাস, তার ভর যদি 1 কেজি হয়, তাহলে এটার ঘনত্ব আমরা কি বলবো? 1 কেজি পার ঘন মিটার বা প্রতি ঘন মিটার। তাহলে উপরে ভর আর নিচে আয়তন বসালে আমরা যে রাশিটা পাই তার নাম হচ্ছে ঘনত্ব। এখন আমরা প্রথমে লিখেছিলাম P = F/A, F এর জায়গায় লিখেছিলাম mg, এর নিচে a ছিল। এরপরে আমরা আরও দুটো সমীকরণ, একটা হচ্ছে আয়তন, আরেকটা হচ্ছে ঘনত্ব। আয়তন হচ্ছে AH, যাকে আমরা πr² দিয়ে লিখেছি, আর ঘনত্ব ρ = m/v। আমাদের এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে এখানে একটা m রয়েছে। এখন এই m এর জায়গাটা আমরা যদি নেই, তাহলে আমরা দেখতে পাই m = ρv। m এর জায়গায় আমরা যদি কোণাকুণি বা বজ্রগুণন করি, তাহলে m = ρv। এরপরে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে ভির একটা ইকুয়েশন আমরা তৈরি করে রেখেছি এখানে। তাহলে আমরা লিখতে পারি রো πr²h। তাহলে দেখতে পাচ্ছি m এর মান আমরা পেলাম রো r²h। তাহলে এই জায়গাটায় যদি আমরা এখন এই মানগুলোকে, অর্থাৎ রো πr², এটার জায়গায় আমরা যদি, আচ্ছা এটাকে আমরা এখানে এভাবে লিখি, যদি এত ডিটেলস না লিখি, আমরা যদি শুধু এভাবে লিখি যে ভি হচ্ছে AH, তাহলে রো
এ এইচ, তাহলে এমকে আমরা রো এ এইচ এভাবে লিখতে পারি। তাহলে এমের জায়গায় আমরা রো এ এইচ আর জি ছিল নিচে এ। এখন উপরের এ এবং নিচের এ যদি কেটে যায় তাহলে আমরা পাচ্ছি রো জি এইচ। প্রথমে এই কোয়েশ্চেনটা ছিল চাপের, যাকে আমরা পি ইজ ইকুয়ালস টু এফ বাই এ এই আকারে দেখিয়েছি। সেটা সবশেষে আসলো রো জি এইচ বা এইচ রো জি, যে কোনোভাবেই লেখা যায়। তাহলে আমরা অবশ্যই বলতে পারি পি ইজ ইকুয়ালস টু রো জি এইচ। এখানে রো হচ্ছে এই তরলটা তার ঘনত্ব, জি হচ্ছে অভিকর্ষীয় ত্বরণ, এইচ হচ্ছে আসলে আমরা যতটুকু ডুব দিয়েছিলাম এই তরলের ভেতরে এবং কতটুকু এইচ গভীরতা পর্যন্ত আমরা তরলের ভেতরে ডুব দিয়েছিলাম। তাহলে এখানে কিছু জায়গা খুব নির্দিষ্ট মান আছে, যেমন কোনো একটা তরলের ঘনত্ব উপর নিচ সব জায়গাতে একই থাকবে, অর্থাৎ এটার কোনো মানের পরিবর্তন নেই। জি আমরা জানি অভিকর্ষীয় তরলের মানও নির্দিষ্ট 9.8 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে দুটো রাশির কোনো পরিবর্তন নাই। এইচ হচ্ছে আমাদের এই সমীকরণের একমাত্র ভ্যারিয়েবল, আর বাকি দুটো আসলে এখানে একটা কনস্ট্যান্ট। এইচ যতই বাড়তে থাকবে, এই দুটোর মান যেহেতু নির্দিষ্ট, ঘনত্বের মান যেহেতু চাইলেই এই তরলের ঘনত্বের মান উপরে নিচে মাঝে বিভিন্ন রকম হবে না, অভিকর্ষ ত্বরণও একই রকম, তাহলে এই দুটোর মান আসলে এখানে অলমোস্ট ধ্রুবক। শুধু কি করতে পারি আমরা এইচ গভীরতায় ডুব না দিয়ে অর্ধেক এইচ মানে h/2তে ডুব দিতে পারি। আবার আমরা এইচের চেয়ে 3 গুণ অর্থাৎ থ্রাইস এইচ পরিমাণ ডুব দিতে পারি। আমরা দেখতে পাচ্ছি এইচের মান যত বাড়বে পি এর মান ঠিক ততটাই বাড়বে, এইচের মান যতটুকু কমবে পি এর মান ঠিক একই হারে কমবে, কারণ এই সমীকরণে পি সমানুপাতিক এইচ যত বাড়বে পি ততই বাড়বে, এইচ যত কমবে পি এর মান ততটুকুই কমবে, অর্থাৎ গভীরতা যত বাড়বে চাপ ততই বাড়বে, গভীরতা যত কমবে চাপ তত কমবে। আমরা জানি সমুদ্র বা মহাসমুদ্রের গভীরতা অসম্ভব রকমের বেশি, তাই যতই আমরা এগুলোর গভীরে ডুব দেওয়ার চেষ্টা করব তত বিশাল চাপের মুখোমুখি আমাদের হতে হবে। ঠিক এই কারণটার জন্যই সেই ছোটবেলা থেকে আমরা শুনে এসেছি মহাসমুদ্রের তলদেশ পর্যন্ত যাওয়া সম্ভব নয়। হয়তো সম্ভব হবে যদি ওই চাপকে আমরা অতিক্রম করতে পারি। তাহলে ওই পরিমাণ চাপ অতিক্রম করার ব্যবস্থা যদি নেওয়া যায় তাহলে অবশ্যই আমরা এই গভীরতম জলরাশির তলদেশেও পৌঁছাতে পারি। এবং এটাই হচ্ছে সেই সমীকরণ, সেটা যে কোনো তরলের গভীরতাই হোক না কেন আমরা তার চাপ নির্ণয় করতে পারি। যদি তরলের ঘনত্ব জানা থাকে, অভিকর্ষ ত্বরণ জানা থাকে, আর তরলের কতটুকু গভীরতায় যাওয়া হচ্ছে এই মানগুলো বসালে আমরা সেই তরলের ওই গভীরতায় চাপ নির্ণয় করতে পারব। এবং চাপের একক হচ্ছে কি, আমরা দেখতে পাচ্ছি যে এফ হচ্ছে নিউটন আর এ হচ্ছে মিটার স্কোয়ার। তাহলে আমরা বলতেই পারি চাপের একক হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার। এই নিউটন পার মিটার স্কোয়ারকে আমরা আরও একটা এককে লিখতে পারি, সেটা হচ্ছে প্যাসকেল। বিজ্ঞানী প্যাসকেলের সম্মানে চাপের এই একককে আমরা প্যাসকেল এককও ব্যবহার করে থাকি। এখানে নিউটন পার মিটার স্কোয়ারও চাপের একক, প্যাসকেলও চাপের একক। তাহলে বোঝা যাচ্ছে তরলের গভীরতার সাথে চাপের সম্পর্কটা কি। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। এমনি করে পদার্থবিদ্যার যত জটিল অংশ আছে সেগুলোকে সহজ করে তুলবার জন্য এখানে আমি থাকব। আর আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সবার সুস্বাস্থ্য কামনা করছি। আবারও দেখা হবে। অন্য কোনো জটিল সমস্যা অবশ্যই সহজ করে বোঝাবার জন্য এখানে আমি থাকব।